অনপেসিভ বাইরের কোনো শক্তি দ্বারা বন্ধ হয়নি। নো এজেন্সি ক্লোজ ডোরস, কোনো এজেন্সি কিন্তু আমাদের দরজা বন্ধ করে দেয়নি, সারা বিশ্বের কোনো এজেন্সি আমাদের দরজা বন্ধ করে দেয়নি। ইনস্টিড এটার পরিবর্তে উই মেড আ কনসাস ইন্টারনাল ডিসিশন, আমরা আভ্যন্তরীণভাবে সচেতন দৃষ্টিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি টু পজ দ্য অপারেশন, আমাদের কোম্পানির যে বিজনেস, যে অপারেশন, আমাদের যে যাত্রা, এটাকে সাময়িক সময়ের জন্য বন্ধ রাখার জন্য পজ করা। পজ মানে বিরতি দেওয়া, জাস্ট বিরতি, নট শাটডাউন, নট ক্লোজ করা না, শাটডাউন করা না, বন্ধ করে দেওয়া না, এটা সাময়িক সময়ের জন্য বিরতি দেওয়া হয়েছে, অর্থাৎ বিরত রাখা হয়েছে আমাদের জার্নিটা। প্রত্যেকেই স্যারকে একটু ওয়েলকাম করে নিন। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। আবুল হোসেন স্যার, ওয়েলকাম। যদি আমাকে শুনতে পান আসবেন স্যার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কন্টিনিউ স্যার। জি, আলহামদুলিল্লাহ, আজকের এই চমৎকার ওয়েবিনারে অ্যাটেন্ড করতে পেরে আমি হ্যাপি। এজন্য মহান রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে আজকে অনারেবল ফাউন্ডার যারা রয়েছেন, যারা অ্যাটেন্ডিস, তাদের সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের যে সাবজেক্টটি রয়েছে কথা বলার জন্য, যেটি নির্ধারিত, আমি সেখান থেকেই যাত্রা শুরু করতে চাই, সেটা নিয়েই কথা বলতে চাই। মেইনলি আমাদের ব্যাক অফিসে ওইএসএ যে পপ আপটি এসেছে, সর্বশেষ যে পপ আপ ও নিউজ 3, এই ও নিউজ 3-র মধ্য দিয়ে কোম্পানি আমাদের ফাউন্ডারদেরকে অনেক তথ্য দিয়েছে, হিউজ পরিমাণ তথ্য আমাদেরকে ডেলিভারি দিয়েছে। সেই তথ্যগুলো সঠিকভাবে জানা দরকার, এবং এই পপ আপের যে ইন্টারনাল মিনিং, আমি বলবো যে ইনার মিনিং এক ধরনের বলা যেতে পারে, অন্তর্নিহিত তাৎপর্য, এগুলো নিয়ে আমাদের জানা উচিত, যে আসলে কি বোঝাতে চেয়েছেন কোম্পানি, সেগুলো নিয়ে আমাদের আলোচনায় উঠে আসবে আশা করছি। তো ততক্ষণ আপনারা ধৈর্য সহকারে আমাদেরকে হেল্প করবেন যাতে আমরা কন্টিনিউ করতে পারি। তো আমি কথা বাড়াচ্ছি না, আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের সেই পপ আপের সেন্টেন্সগুলোতে, যেখানে প্রথমেই পপ আপের শুরুতেই যে সেন্টেন্স দিয়ে শুরু করা হয়েছে, অত্যন্ত মিনিংফুল একটি সেন্টেন্স। সেখানে বলা হয়েছে রাইটিং দ্য শিপ, অর্থাৎ জাহাজটিকে সঠিকীকরণ করা হচ্ছে। তো এইটার ক্ষেত্রে এটি আমাদের যে অনপেসিভের যে যাত্রা, আমাদের অনপেসিভ একটি বিশাল বহর, একটি মেগা একটি কোম্পানি, আইটি সলিউশন বেস কোম্পানির জগতে একটি দাদাগিরি করার মতো একটি কোম্পানি। এই পুরো যাত্রাটাকে একটি সিম্বলিক্যালি, রূপক অর্থে একটি জাহাজের সঙ্গে তুলনা করা হচ্ছে। আমাদের কোম্পানিটাকে, অনপেসিভটাকে একটি জাহাজের সঙ্গে তুলনা করে বলা হয়েছে রাইটিং দ্য শিপ, অর্থাৎ এই জাহাজটাকে সঠিককরণ করা হচ্ছে, অর্থাৎ জাহাজটা কিছুটা এলোমেলো অবস্থায় আছে, এটাকে সঠিক যাত্রাপথে নিয়ে যাওয়ার জন্য সঠিকীকরণ করা হচ্ছে, সেটির বিষয়ে এটা ইঙ্গিত করা হয়েছে। তার মানে হলো যে এখানে জাহাজগুলো সাধারণত একটি নির্দিষ্ট দিকে যাত্রা করে, মানে প্রত্যেকটি জাহাজ যখন যাত্রা শুরু করে তখন একটা মানে একটা ডেফিনিট একটা ডাইরেকশন থাকে, একটি নির্দিষ্ট দিকে যাত্রা শুরু করে, যে সেখানে তার যে ডেস্টিনেশন, যে গন্তব্যস্থল, সেই গন্তব্যস্থলে পৌঁছার জন্য সেই নির্দিষ্ট পথে যাত্রা শুরু করে। এখন আমি যদি আপনাকে একটা এক্সাম্পল বলি, ধরে নেন আপনি যে কোনো জেলা থেকে, কথাটা বলা যেতে পারে, আমি ধরে নিলাম যে বগুড়া থেকে আপনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ধরে নেন বগুড়া থেকে আপনি যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, তখন আপনার গাড়িটা কিন্তু বগুড়া থেকে, আমি যদি ভুল না করি, বগুড়া থেকে কিন্তু দক্ষিণ দিকে যাত্রা করতে হবে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু সামহাও যদি গাড়িটা উত্তর দিকে যাত্রা করে, তাহলে কিন্তু গাড়িটা ঢাকায় গিয়ে পৌঁছাবে না, দেখা যাবে সেটা রংপুর, দিনাজপুর বা নীলফামারী বা পঞ্চগড়, ওই রুটে চলে যাবে, গাড়িটা ওই দিকে চলে যাবে। তার মানে হলো কি, মানে গাড়িটা ঘোরানো নেই, সঠিক করা নেই, এটাকে সঠিকীকরণ করতে হবে, মানে নির্দিষ্ট যে ডাইরেকশন, সেই ডাইরেকশনে যেতে হবে। এখন মেইনলি আমাদের কোম্পানির, আমাদের অনপেসিভের আসলে ডাইরেকশন কোন দিকে যাব, আমাদের অনপেসিভটা কোন দিকে আসবে, আমাদের এই জাহাজটা, আমাদের অনপেসিভ কি বাংলাদেশের দিকে আসবে, ইন্ডিয়ার দিকে আসবে, নাকি কানাডার দিকে যাবে, নাকি ইটালির দিকে যাবে? নো, আমাদের কোম্পানি কিন্তু কোনো দেশের ঠিকানায় যাবে না, কোনো দেশের দিকে ডাইরেকশনে যাবে না। আমাদের ডাইরেকশন একটাই, একটা হলো সাকসেস ল্যান্ড,
সেটা হলো সুনির্দিষ্ট একটি গন্তব্যে পৌঁছাতে চায় আমাদের কোম্পানি, সেটা হলো সাকসেস ল্যান্ডে পৌঁছাতে চায়, অর্থাৎ হলো সফলতার তীরে পৌঁছাতে চাই। আমাদের কোম্পানির মূল লক্ষ্যই হলো এখন এই সফলতার তীরে পৌঁছানোর জন্য যে দিক দিয়ে যাওয়া দরকার সেদিক দিয়ে যাব, যদি খানিকটা ঘুরে ওই দিক দিয়ে যেতে হয় তবুও যেতে হবে। যেমন টাইটানিকের কথা যদি আমরা বলি, টাইটানিক জাহাজটি যখন প্রথম যাত্রা শুরু করে নিউ ইয়র্কের উদ্দেশ্যে সাউদার্ন সেট ইয়ে থেকে, তখন মানে কেউ জানতেই পারতো না, বুঝতেই পারেনি যে এতটা বিপদ সামনে আছে। মানে প্রচন্ড আইসবার্গের সঙ্গে কয়েকবার ধাক্কা খেয়েছে, ধাক্কা খেয়ে যখন 16 তলা বিশিষ্ট টাইটানিক যখন ভাঙতে শুরু করেছে, নিচের থেকে নিচতলাগুলো ফ্লাডেড হয়ে গেছে, পানি উঠতে শুরু করেছে, ক্যাপ্টেন তখন নিচতলায় নেমে এসে দেখে অলরেডি সর্বনাশ হয়ে গিয়েছে। তখন ডাইরেকশনটা ঘুরিয়ে অন্যদিকে যাত্রা শুরু করে, কিন্তু তাতে লাভ হয়নি। লাভ হয়নি, টাইটানিককে রক্ষা করা যায়নি, সেটা কিন্তু ডুবে গেছে। তো ব্যাপারটা হলো যে সাকসেস জার্নিটা এরকম যে আমাদের জার্নিটা উদ্দেশ্য হলো আমরা সাকসেস ল্যান্ডে গিয়ে পৌঁছাবো। এখন কোন দিক দিয়ে যাব সেটা স্যার জানে যে ওই দিকে আমাদের ঘুরাই নিতে হবে। এই জন্য এখন আমরা যে ডাইরেকশনে এতদিন যাচ্ছিলাম সেখান থেকে জাস্ট একটা দিক পরিবর্তনের প্রয়োজন রয়েছে। এই জন্য বলা হচ্ছে রাইটিং দ্য শিপ, অর্থাৎ আমাদের জাহাজটাকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। এবং এখানে যে গল্প রচিত হয়েছে, ট্রু স্টোরি যেটাকে বলবো আমরা, সত্য গল্প, কোম্পানি যেটা বলেছে সেই গল্পটি আমাদের মাঝে তুলে ধরা হয়েছে এবং বলা হয়েছে, কোম্পানি বলেছে ইউ ডিজার্ভ টু নো দ্য ট্রুথ, অর্থাৎ আপনারা সত্য জানার অধিকার রয়েছে, সত্য জানার যোগ্য। অর্থাৎ আমাদেরকে বলা হচ্ছে, আমরা যারা ফাউন্ডারদের উদ্দেশ্যে বলা হচ্ছে ইউ ডিজার্ভ টু নো দ্য ট্রুথ, আপনাদের সত্য জানার অধিকার রয়েছে। তার মানে কোম্পানিতে কি এমন ঘটনা ঘটেছে সেই সত্যটা প্রকাশ করতে চলেছে কোম্পানি আমাদের মাঝে এই পপ আপের মধ্য দিয়ে, যেটা আমাদের জানার প্রয়োজন রয়েছে, আমরা জানার যোগ্য এবং জানার অধিকার আমাদের রয়েছে। এই জন্য বলা হয়েছে এইভাবে, ডিসপাইট হোয়াট ইউ মে হ্যাভ হিয়ার্ড, অনপ্যাসিভ ওয়াজ নেভার শাট ডাউন বাই এনি আউটসাইড ফোর্স। বলছে যে আপনি হয়তো অনেক কিছু শুনে থাকবেন, আপনি এত কিছু শুনে থাকার পরেও এইটাই সত্য কথা যে অনপ্যাসিভ বাইরের কোনো শক্তি দ্বারা বন্ধ হয়ে যায়নি, অনপ্যাসিভ কোনো বাইরের শক্তি দ্বারা বন্ধ হয়ে যায়নি। এটার অনেক কথা এটার মধ্যে লুকায়িত আছে, অনেক কথা বোঝানোর চেষ্টা করেছেন কোম্পানি এই এই বাক্যটির মধ্য দিয়ে। সেটি হলো যে এখন আমরা যেটা বলেছে, ডিসপাইট হোয়াট ইউ মে হ্যাভ হিয়ার্ড, আপনি যা কিছুই শুনে থাকেন। এখন প্রশ্ন হলো আমরা কি শুনে থাকবো, কি এমন আছে আমাদের কানে পৌঁছেছে। এখন এটা কোম্পানি কিন্তু জানে যে সারা বিশ্বে আমাদের অনপ্যাসিভের যারা, আমি এক ধরনের বলতে পারি এনিমি, অনপ্যাসিভের ক্ষেত্রে এটা শত্রু, তারা কিন্তু অনপ্যাসিভকে বদনাম করার জন্য, অনপ্যাসিভকে ধ্বংস করার জন্য, ক্ষতি করার জন্য নানাবিধ বদনাম তারা করেছে, নানাবিধ নেগেটিভিটি ছড়িয়েছে। ইউটিউবাররা তাদের ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে প্রচার করেছে এবং আমাদের ইঞ্জিনিয়ার প্যানেলের লোকজন যারা দুর্নীতি করেছে, যারা অপকর্ম করেছে এবং আমাদের কর্মকর্তা কর্মচারী যাদেরকে বিভিন্ন সময় বহিষ্কার করা হয়েছে এবং যাদের অনেক আইডি টার্মিনেটেড করে দেওয়া হয়েছে, এই লোকগুলো কিন্তু আলটিমেটলি কোম্পানির শত্রুতে পরিণত হয়েছে। এবং এই লোকগুলো কোম্পানিকে ক্ষতি করার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম করেছে এবং এটার কারণে ব্যাপক পরিমাণ নেগেটিভ শব্দ, নেগেটিভ কাহিনী কিন্তু আমাদের ফাউন্ডারদের কানে পৌঁছে গেছে এবং ফাউন্ডারদেরকে বলা হয়েছে যে কোম্পানি বন্ধ হয়ে যাবে, কোম্পানি আর চলবে না, কোম্পানি আর কোনো দিনই আসবে না, অলরেডি বন্ধ হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। এবং এরশাদের বিরুদ্ধে নানাবিধ অপকর্ম, মানে অসামঞ্জস্যপূর্ণ কথাবার্তা বলা হয়েছে। এটা কিন্তু এরশাদ খুব ভালোভাবেই জানেন। এই জন্যই কিন্তু এরশাদ এই কথাটা বলেছেন যে আপনারা হয়তো অনেক কিছুই শুনে থাকবেন, কিন্তু এত কিছু শোনার পরেও সত্য হলো এটাই যে অনপ্যাসিভ ওয়াজ নেভার শাট ডাউন বাই এনি আউটসাইড ফোর্স। অনপ্যাসিভ যে বন্ধ আছে বর্তমানে, এটা কিন্তু কোনো বাইরের শক্তি দ্বারা বন্ধ হয়নি। এটার অনেক ব্যাখ্যা আছে, আমি পরবর্তীতে আসবো। নিচে আরো একটি প্যারা আমি পড়ে নিই, কম্পারেটিভ আলোচনা করলে দেন ইট উইল বি ভেরি মাচ ইজি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড ইট ভেরি ক্লিয়ারলি, আমি মনে করি তাই। এই জন্য আমি পরের আরেকটা লাইন পড়ে নেই যে অনপ্যাসিভ বাইরের কোনো শক্তি দ্বারা বন্ধ হয়নি। তারপরে কি বলা হলো, নো এজেন্সি ক্লোজ ডোরস, কোনো এজেন্সি কিন্তু আমাদের দরজা বন্ধ করে দেয়নি। ইনস্টেড, এর পরিবর্তে উই মেড আ কনসিয়াস ইন্টারনাল ডিসিশন টু পজ দ্য অপারেশনস। এই লাইনটা এখানে জানা প্রয়োজন, তাহলে একটু কম্পেয়ার করে দেন ইট উইল বি ক্লিয়ার, আমি মনে করি। বলছে যে আমাদের কোনো এজেন্সি, সারা বিশ্বের কোনো এজেন্সি আমাদের দরজা বন্ধ করে দেয়নি। ইনস্টেড, এটার পরিবর্তে উই মেড আ কনসিয়াস ইন্টারনাল ডিসিশন, আমরা আভ্যন্তরীণভাবে সচেতন দৃষ্টিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি টু পজ দ্য অপারেশন, আমাদের কোম্পানির যে বিজনেস, যে অপারেশন, আমাদের যে যাত্রা, এটাকে সাময়িক সময়ের জন্য বন্ধ রাখার জন্য পজ করা। পজ মানে
বিরতি দেওয়া, জাস্ট বিরতি, নট শাটডাউন, নট ক্লোজ করা না, শাটডাউন করা না, বন্ধ করে দেওয়া না, এটা সাময়িক সময়ের জন্য বিরতি দেওয়া হয়েছে, অর্থাৎ বিরত রাখা হয়েছে আমাদের জার্নিটা। এখন চলুন দেখি যে আমরা নিজেরাই কোম্পানিকে বন্ধ করেছি, অর্থাৎ আমরা নিজেরা কোম্পানিকে বন্ধ রেখেছি, এটা কেমন, আর হলো অন্যের দ্বারা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কেমন। কম্পিটিটিভ আলোচনা করলেই আমি মনে করি যে এটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরেন আমাদের কোম্পানি যদি বড় ধরনের কোনো আইনগত প্রবলেম থাকতো, যদি আমেরিকান কোর্ট মানে আমেরিকান গভর্নমেন্ট যদি বন্ধ করে দিত, যে যারা লাইসেন্স দিয়েছে আমেরিকান কর্তৃপক্ষ এলএলসি কোম্পানিকে যারা লাইসেন্স দেয়, যেটা হলো আমাদের ফ্লোরিডার অরল্যান্ডো থেকে লাইসেন্স নেওয়া আমাদের কোম্পানির, তো সেই লাইসেন্স দেওয়া কর্তৃপক্ষ তারা যদি মনে করতো যে অনপেসিভ একটা অবৈধ কোম্পানি, অবৈধ কাজ করছে বা এরা হলো নেগেটিভ কাজ করছে, এদেরকে আর বিজনেস করতে দেওয়া যায় না, তারা যদি বন্ধ করে দিত, অথবা গভর্নমেন্ট যদি কোম্পানিকে বন্ধ ঘোষণা করতো, অথবা সেখানকার যে মানে সেন্ট্রাল কোর্ট আদালতের রায়ের মধ্য দিয়ে যদি বন্ধ করে দেওয়া হতো, সেটা হতো আমাদের জন্য মারাত্মক, অপমানজনক এবং সেটা আমাদের জন্য ক্ষতিকর। কিন্তু সেটা কিন্তু করা হয়নি, বরং কি করা হয়েছে, ইনস্টিড দ্যাট এটার পরিবর্তে কি করা হয়েছে, উই মেড আ কনসিয়াস ইন্টারনাল ডিসিশন, আমরা অত্যন্ত সচেতন ভাবে জেনে শুনে বুঝে আভ্যন্তরীণ একটা সিদ্ধান্ত নিয়েছি, ইন্টারনাল ডিসিশন, সিদ্ধান্ত নিয়েছি টু পজ দ্য অপারেশন, অর্থাৎ এই জার্নিটাকে, এই বিজনেসটাকে, অপারেশনটাকে সাময়িক সময়ের জন্য সাময়িক সময়ের জন্য বিরত রাখার জন্য, বিরতি দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এটার যথেষ্ট কারণ রয়েছে। তাহলে আপনি চিন্তা করেন এটার পার্থক্যটা কি। এটা কেউ কিন্তু আমাদের কোম্পানি বন্ধ করে দেয়নি, আমেরিকান গভর্নমেন্টও বন্ধ করে দেয়নি, সেখানকার যে সেন্ট্রাল কোর্টের রায় বন্ধ হয়নি, সেখান যে লাইসেন্স যারা দিয়েছে কর্তৃপক্ষ তারাও কোম্পানিকে বন্ধ করেনি, এমনকি নো এজেন্সি ক্লোজ ডোর, পরিষ্কার বলে দেওয়া হয়েছে কোনো এজেন্সি আমাদের দরজা বন্ধ করেনি। এজেন্সি বলতে কারা, এমন সারা বিশ্বের 200টিরও বেশি দেশের সঙ্গে আমাদের বিজনেসের কন্ট্রাক্ট রয়েছে, যেটা আমাদের কোম্পানি বিজনেস করার জন্য সারা বিশ্বের, আপনি জানেন যে মানি ট্রানজেকশনের নিয়মগুলো অত্যন্ত জটিল। আপনি একটা দেশের সাথে মানি ট্রানজেকশনে যেটা বৈধ, যে পদ্ধতিতে লেনদেন করাটা বৈধ, ওই একই পদ্ধতিতে অন্য দেশের সাথে করতে যাবেন, দেখবেন ওই দেশের আইনের ক্ষেত্রে সেটা মানি লন্ডারিং এর আওতায় পড়ে যাবে, এটা অবৈধ হয়ে যায়। তখন এই যে মানি ট্রানজেকশন সারা বিশ্বের সঙ্গে বিজনেস করা এলএলসি কোম্পানিগুলোর, এটা খুবই জটিল একটা প্রক্রিয়া, যেখানে সারা বিশ্বের প্রত্যেকটি দেশের গভর্নমেন্টের সঙ্গে, সেই দেশের অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে, ক্যাবিনেটের সঙ্গে এবং সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে, এমনকি সেই দেশের যে সেন্ট্রাল ব্যাংক, সেই সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে দীর্ঘ আলোচনা করতে হয়, আইনগত বিষয়গুলো খতিয়ে দেখতে হয়, তারপরে সেটার বৈধ পন্থা কোনটা হতে পারে ওই দেশের জন্য, সেই পন্থায় তাদের সাথে কন্ট্রাক্ট সাইন হয়। আমাদের দেশে আমরা ব্যবসা করবো ঠিকই, এই পন্থায় বিজনেস হবে। এটা কিন্তু খুবই জটিল একটা প্রক্রিয়া, বিশেষ করে সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে যে লেনদেনটা সাইন আপ করা, এটা অত্যন্ত জটিল প্রক্রিয়া। আমাদের দেশে যেমন যেটাকে সেন্ট্রাল ব্যাংক বলতে আমাদের বাংলাদেশ ব্যাংককে বুঝি আমরা, এটা কিন্তু এক একটা দেশে এক একটা নাম আছে। আমাদের বাংলাদেশে যেমন এটাকে আমরা বাংলাদেশ ব্যাংক বলি, কোনো দেশে এটাকে সেন্ট্রাল ব্যাংক বলা হয়, কোনো দেশে এটাকে ফেডারেল ব্যাংক বলা হয়, কোনো দেশে এটাকে আপনার হলো কি বলে স্টেট ব্যাংক বলা হয়। এক একটা দেশের এক একটা নাম আছে, মানে ওই দেশের সর্বোচ্চ ব্যাংক যেটাকে বলা হয়। তো এখন এই কোনো এজেন্সি, কোনো কর্তৃপক্ষ, কোনো ব্যাংক কর্তৃপক্ষ অথবা অর্থ মন্ত্রণালয়, ক্যাবিনেট বা সংসদীয় স্থায়ী কমিটি, কারো কোনো আপত্তি নেই, কেউই কিন্তু আমাদের কোম্পানিকে ক্লোজ করেনি। এই জন্য বলা হচ্ছে নো এজেন্সি ক্লোজ আওয়ার ডোর। কি করা হয়েছে, আমাদের ইন্টারনাল কিছু কারণে, আমাদের কোম্পানির কিছু আভ্যন্তরীণ কারণে কোম্পানি নিজেই সিদ্ধান্ত নিয়েছে কিছুটা সময়ের জন্য, সাময়িক সময়ের জন্য যাত্রাটা স্থগিত রাখার জন্য। কেন, এটার যথেষ্ট কারণ রয়েছে। চলুন আমরা দেখি সেই কারণগুলো কি কি, কেন কোম্পানি এটা স্থগিত করে রেখেছে। সো দ্যাট, যাতে, কেন স্থগিত করা হয়েছে, সো দ্যাট যাতে we can confront a series of serious challenges on head. এখন ব্যাপারটা হলো যে, মানে আমরা কেন এটা করেছি, এটা সাময়িক সময়ের জন্য বন্ধ করেছি এই জন্য যাতে আমরা কনফ্রন্ট করতে পারি। এইটা শব্দটা হলো, একটা হলো কনফার্ম আর একটা হলো কনফ্রন্ট, দুটোর মধ্যে একটু ভিন্নতা আছে। কনফার্ম করা মানে কি, সুনিশ্চিত করা। কনফার্ম আমরা অনেক সময় বলে থাকি, আমি কিন্তু কনফার্ম করে বললাম এই কাজটা কিন্তু হবে, এটা কনফার্ম করা, সুনিশ্চিত করে বলা। আর এটা হলো কনফার্ম না, এটা হলো কনফ্রন্ট করা। কনফ্রন্ট মানে হলো এটা মোকাবেলা করা, মানে পরিস্থিতিটা যা ঘটছে সেটা যেন ট্যাকেল করতে পারি আমরা, এটা ঝড়ঝাপটার জন্য আমরা সামাল দিতে পারি, মোকাবেলা করতে পারি, এটাকে মুখোমুখি হতে পারি, এটাকে কনফ্রন্ট বলা হয়। সো দ্যাট যাতে উই ক্যান কনফ্রন্ট আ সিরিজ অফ সিরিয়াস চ্যালেঞ্জেস, বড় ধরনের যে মারাত্মক প্রবলেমগুলো রয়েছে সেইগুলো যেন আমরা
মোকাবেলা করতে পারি, এইটার জন্য আমরা এই যাত্রাটাকে আপাতত পজ করেছি। ইন্টারভেল, জাস্ট এটাকে বলা হয় ইন্টারভেল, বিরতি দেওয়া। আমরা কিন্তু ছোটবেলা থেকে আমি পার্সোনালি সিনেমা দেখার খুবই মানে অভ্যাস ছিল আর কি। আর আপনাদেরও হয়তো কারো কারো ছিল আমি জানি। আপনি দেখবেন যে সিনেমা দেখতে গেলে আপনি মিড টার্মের সময়গুলোতে যখন মানে মাঝামাঝি পর্যায়ে সময় চলে আসে, তখন পর্দায় বড় করে লেখা আসে বিরতি বা ইন্টারভেল। তার মানে কি এটা সিনেমা যে ওই সময় শেষ হয়ে গেল অলরেডি তা কিন্তু না। তার মানে জাস্ট কিছু সময়ের জন্য 2-1 মিনিটের জন্য বিরতি দেওয়া হয়েছে আপনাকে, জাস্ট ফর রিল্যাক্স, আপনাকে রিল্যাক্সের জন্য। পরবর্তীতে আবার শুরু হবে। এখানেও ব্যাপারটা তাই। আমাদের কোম্পানি কখনো শাটডাউন করা হয়নি, কখনো বন্ধ করে দেওয়া হয়নি, কখনো ক্লোজ করা হয়নি। জাস্ট পজ পজ করা হয়েছে, অর্থাৎ বিরতি দেওয়া হয়েছে সাময়িক সময়ের জন্য। এখন এই যে কোম্পানি বললো যে বিভিন্ন ধরনের প্রবলেম, কি কি সিরিয়াস প্রবলেম আছে আমরা একটু মানে দেখতে চাই, মোকাবেলা করতে চাই, এই জন্য আমরা বিরতি দিয়েছি। এবার চলুন কি কি সমস্যার কথা কোম্পানি বলেছে, কি কি প্রবলেম হচ্ছে। সেটা হলো সাম অফ দোজ চ্যালেঞ্জেস ওয়ার টেকনিক্যাল। মানে যে প্রবলেমগুলো হয়েছে তার মধ্যে কিছু কিছু প্রবলেম ছিল টেকনিক্যাল প্রবলেম। টেকনিক্যাল মানে কি, সফটওয়্যারগত প্রবলেম, অর্থাৎ হলো টেক টিমের লোকেরা যেটা করে, আইটি ইঞ্জিনিয়ার যারা, তারা যে কাজগুলো করে সেটা হলো টেকনিক্যাল প্রবলেম। এখন ব্যাপার হলো টেকনিক্যাল প্রবলেম কেন হলো, প্রশ্নটা হলো এটা। যে কোম্পানি লঞ্চ করে ফেলেছে, যে কোম্পানি 2023 সালের মানে সেপ্টেম্বর থেকে সাবস্ক্রাইব করা শুরু করে দিয়েছি আমরা, মানে আমাদের প্রোডাক্ট সেল করতে শুরু করে দিয়েছে, বিজনেস শুরু হয়ে গিয়েছে, আমাদের কমিশন ওয়ালেটে আসতে শুরু করে দিয়েছে, আমরা অলরেডি উইথড্রল সাবমিট করেছি, সেই উইথড্রল 15 দিনের মধ্যে সাকসেস হয়ে যাওয়ার কথা। সেই কোম্পানিকে কেন মানে করতে হলো আবার, মানে কি কি প্রবলেম হলো যেখানে টেকনিক্যাল প্রবলেম। তার মানে এখানে বুঝতে হবে যে টেকনিক্যাল প্রবলেমটা আসলে এটা মেকি, মানে এটা আর্টিফিশিয়াল, এটা প্রবলেম হয়নি, প্রবলেম করা হয়েছে। মানে যারা কাজ করে, আমাদের ইঞ্জিনিয়ার প্যানেলের যারা কাজ করে, তাদের মধ্যে সিনিয়র লেভেলের কিছু দুর্নীতিবাজ, কিছু কর্মকর্তা কর্মচারী এবং ইঞ্জিনিয়ার প্যানেলের লোকজন, তারা বিভিন্ন জায়গা থেকে ঘুষ খেয়ে বা অবৈধভাবে অর্থ বিনিময়ের মাধ্যমে তারা আমাদের কিছু তথ্য চুরি করে সেখানে পাঠিয়ে দিয়েছে, তথ্য পাচার করেছে, আমাদের সোর্স কোডটা পাচার করেছে, আমাদের কি বলে অর্থ কেলেঙ্কারি করেছে। যেটা আমরা যে সাবস্ক্রিপশন দিয়েছি 23 সালে সেপ্টেম্বর থেকে, কোম্পানির ফান্ডে সেই টাকাগুলো সঠিকভাবে পৌঁছায়নি, সেই ফান্ডে যায়নি, সেটা অন্য কোনো ফান্ডে, অন্য কোনো অ্যাকাউন্টে চলে গেছে। এইটা কিন্তু স্যার যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন অত্যন্ত বিশ্বাস করতেন তাদেরকে, অত্যন্ত মানে কি বলবো, মানে গুরুত্ব দিতেন তাদেরকে। কিন্তু সেই লোকগুলো যে এইভাবে বেইমানি করবে, বিশ্বাসঘাতকতা করবে, সেটা তো স্যার চিন্তা করেনি, কিন্তু বাস্তবতা সেটাই হয়েছে। তারা বিশ্বাসঘাতকতা করেছে এবং এই টাকাগুলো তারা আত্মসাৎ করার চেষ্টা করেছে। এই দ্রব্যসন্ধিমূলক আচরণের কারণে এটা কোম্পানি সাময়িক সময়ের জন্য অফ করে দিয়েছে। এবং এটা টেকনিক্যাল প্রবলেম। টেকনিক্যাল প্রবলেম কি, আসলে তারা টেকনিক্যাল প্রবলেম এটা করেছে অর্থটা আত্মসাৎ করার জন্য ভিন্ন ডাইরেকশনে, অর্থাৎ অন্য একটি অ্যাকাউন্টে যাতে টাকাটা চলে যায়, এটা তারা নিজেরা এটা করে ফেলেছে। অ্যান্ড আদার্স ওয়্যার, এবং এটা একটি প্রবলেমের কথা বলো, আদার্স ওয়্যার অন্যান্য প্রবলেম যেটা ছিল সেটা হলো tied to personnel whose actions simply didn't align with our values। এবং আর যে প্রবলেমটা ছিল সেটা হলো আমাদের কর্মকর্তাদের সংক্রান্ত যে প্রবলেম, এটা কিন্তু পার্সোনাল নয়, নট পার্সোনাল। পার্সোনাল শব্দটা হলো ব্যক্তিগত, এটা পপআপটা ঠিক ওইভাবেই সাজানো হয়েছে, পার্সোনাল নয়, এটা পার্সোনাল প্রবলেম নয়, পার্সোনেল মানে হলো কর্মচারী সংক্রান্ত, মানে একটা কোম্পানি বা প্রতিষ্ঠানে বা ফার্মে যারা চাকরি করেন টাকার বিনিময়ে, বেতনের বিনিময়ে, মানে কর্মকর্তা যারা থাকেন তাদের সংক্রান্ত যে জটিলতা, সেটাকে পার্সোনেল বলা হয়, পার্সোনেল প্রবলেম। সেই কর্মকর্তাদের যে সংক্রান্ত যে প্রবলেম, সেটা কি হয়েছে, তাদের যে আচার আচরণ, তারা তথ্য চুরি করার পরে, সোর্স কোড চুরি করার পরে এবং অর্থ করি টাকা পয়সা পাচার করার পরে তাদের যে আচার আচরণ এবং তারা যে বিহেভ করছে, সেটা মানে সিম্পলি দেয়ার অ্যাকশন সিম্পলি ডিডন্ট অ্যালাইন মিন্স সামঞ্জস্যপূর্ণ হয় না, মানে মিল হয় না, সামঞ্জস্যপূর্ণ হয় না, অ্যালাইন উইথ আওয়ার ভ্যালুস। মানে এই কোম্পানি আমাদের অনপ্যাসিভ যে ভ্যালু নিয়ে চলাফেরা করে, আমাদের কোম্পানির যে মর্যাদা রয়েছে, যে ডিগনিটি রয়েছে, যে অনেস্টি রয়েছে, যে সততা রয়েছে, এদের কার্যক্রমগুলো সেই সততার সঙ্গে মানায় না, বেমানান। তখনই আসারের সন্দেহ হয়েছে যে আসলে এমন হচ্ছে কেন। মানে আসার কিন্তু ততক্ষণেও মানে এটা আসলে খতিয়ে দেখেনি, মানে উনি তো বিশ্বাস করে সরল মনে সবার কাছে সবকিছু ছেড়ে দিয়ে রেখেছে। কিন্তু যখন দেখলো যে এটা বড় ধরনের প্রবলেম হচ্ছে, তখনই এটাকে ক্লোজ করে দিয়েছে, যে কর্মকর্তাদেরকে মার্কিং করা
শুরু করেছে, আইডেন্টিফাই করা শুরু করেছে যে অমুক অমুকের আচরণবিধি আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে। সেই সন্দেহজনক আচরণ এবং টেকনিক্যাল প্রবলেম পরবর্তীতে দেখা যায় যে সত্যি সত্যি সেখান থেকে অনেক টাকাও খোয়া গেছে। এই যে দুটো প্রবলেম, একটা হলো টেকনিক্যাল প্রবলেম আর একটা হলো এই কর্মচারীরা এই যে মানে বড় ধরনের অনিয়ম করা, এই কারণেই কিন্তু কোম্পানির বিজনেসটা সাময়িক সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে, নট শাটডাউন অর নট ক্লোজড। এটা হলো পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন কোম্পানি। তার মানে কি কি দাঁড়ালো? তার মানে আমাদের কোম্পানি আইনগতভাবে বন্ধ হয়নি, সরকার বন্ধ করেনি, আমেরিকান গভর্নমেন্ট বন্ধ করেনি, বিভিন্ন দেশের কোনো গভর্নমেন্ট কমপ্লেন করেনি, কোনো দেশের ব্যাংক আমাদের বিরুদ্ধে কোনো কমপ্লেন করেনি, আমাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, আমাদের বিরুদ্ধে কোনো আর্থিক কেলেঙ্কারির কোনো অভিযোগ নেই। তার মানে কোম্পানি মানে রাইট ওয়েতে আছে, কোম্পানি কিন্তু মূল ট্র্যাকে আছে, আইনগত দিক থেকে কোম্পানি ঠিক আছে। বন্ধ করা হয়েছে কেন? কোম্পানির সিইও নিজেই বন্ধ করেছে সকলের মঙ্গলের জন্য, এই কথাটি বোঝানো হয়েছে। তার মানে গভর্নমেন্ট বন্ধ করা আর আমরা নিজেরা স্থগিত রাখার মধ্যে রাত দিন তফাৎ আছে, বুঝে নেন ব্যাপারটা। এটা খুব সহজ কথা। এখন ব্যাপারটা হলো দেয়ার ওয়ার ইভেন সাম পিপল, এমনকি এরকম কিছু লোকজন আমাদের মধ্যে আছে যারা যে কাজগুলো করেছে, হু কমিটেড ক্রিমিনাল অ্যাক্ট, যারা এই ক্রিমিনাল অ্যাক্ট করেছে, অর্থাৎ ক্রিমিনাল মানে অপরাধমূলক কাজ করেছে, যা অপরাধী যারা অপরাধমূলক কাজ করেছে এগেনিস্ট আস, মানে আমাদের বিরুদ্ধে। আমাদের বিরুদ্ধে বলতে ফাউন্ডারদের বিরুদ্ধে, কোম্পানির বিরুদ্ধে, অ্যাশ স্যারের বিরুদ্ধে বা তার ফ্যামিলির বিরুদ্ধে একই কথা। কোম্পানির বিরুদ্ধে, কোম্পানি সর্বনাশ করার জন্য কোনো ক্রিমিনালি করা মানেই সেটা সবার বিরুদ্ধেই যাবে, অ্যাশ স্যারের বিরুদ্ধে যাবে, তার ফ্যামিলির ক্ষতি করা হবে, আমাদের ক্ষতি করা হবে, সবার বিরুদ্ধেই সেটা গেছে কাজগুলো। এই জন্য বলছে যে হু উইল ফোর্স দ্য হুইল ফেস দ্য কনসিকুয়েন্সেস অফ দেয়ার অ্যাকশনস, এবং তারা যে কাজ করেছে তার পরিণতি তাদেরকে ভোগ করতে হবে। যে কর্মকর্তা, কর্মচারী বা ইঞ্জিনিয়ার প্যানেলের বা অন্য কেউ, কোম্পানির ডাইরেক্টর, হুইভার, যেই হোক না কেন, এনারা যে কাজ করেছে কোম্পানি বলছে তাদেরকে কি করতে হবে? তাদেরকে তার ফল ভোগ করতে হবে। তাদের যে অপরাধ করেছে তার পরিণতি ভোগ করতে হবে। তার মানে এটা যে ফ্রি তারা পার পেয়ে যাবে, নো, তা কিন্তু হবে না। এই জন্য পরিষ্কারভাবে এটা বলা হয়েছে দেয়ার ওয়ার ইভেন সাম পিপল, এমন কিছু লোকজন আমাদের এখানে আছে, আমাদের ছিল, হু কমিটেড ক্রিমিনাল অ্যাক্ট, যারা এই অপরাধমূলক কাজ করেছে এগেনিস্ট আস, আমাদের বিরুদ্ধে, হু উইল ফেস দ্য কনসিকুয়েন্সেস অফ দেয়ার অ্যাকশনস, এবং তাদের এই কাজের পরিণতি তাদেরকে অবশ্যই ভোগ করতে হবে। কেমন পরিণতি ভোগ করতে হবে? অ্যাজ আগলি অ্যাজ ইট গট, মানে যে যেমন কাজ করেছে, যে যতটুকু ক্ষতি করেছে তার ফল ততটুকু ভোগ করতে হবে। অ্যাজ আগলি, আগলি মিনস আগলি মানে কুৎসিত, খারাপ কাজ করা, কুৎসিত কাজ করা, নোংরা কাজ করা, এটাকে আগলি বলা হয়। অ্যাজ আগলি অ্যাজ ইট গট, মানে যতটুকু খারাপ কাজ যে যতটুকু করেছে তার পানিশমেন্ট সে ততটুকুই পাবে। এন্ড উই আর নাও প্রিভেইলড, আমরা এখন মানে দাদাগিরি করছি, আমরা এখন বিজয়ী হয়ে গেছি। প্রিভেইলড করা, প্রিভেইল মানে আমরা বিজয়ী হয়ে গেছি, বিজয়ীর আসনে, মানে আমরা চোর ধরে ফেলেছি। তো চোর যখন ধরে ফেলেছি, তার মানে কি, গৃহস্থ যখন চোর ধরে ফেলে তখন চোর তো চোরই, আর যে ধরে ফেলে সে কিন্তু রাজা, সে কিন্তু ফাইন্ড আউট করে ফেলেছে। এই জন্য বলছে উই প্রিভেইলড, আমরা বিজয়ী হয়ে গিয়েছি, বিজয়ের মঞ্চে আছি আমরা। when a course correction is needed, যখন একটি পুরো ব্যাপারটা, পুরো বিষয়টি যখন একটি কারেকশনের প্রয়োজন হয়, কোর্স কারেকশন, এখানে একটি চমৎকার একটি শব্দ উচ্চারণ করেছে কোম্পানি দিয়েছে, কোর্স কারেকশন। কোর্স কারেকশনটা কেন বলা হলো? কারেকশন, নরমালি কারেকশন মিনস কোনো কিছু সংশোধন করা। কারেকশন করা মানে সংশোধন করা, কোনো ভুল ত্রুটি আছে সেটাকে কারেকশন করা। যেমন সারা বিশ্বে অনেক কোম্পানি আছে, সব কোম্পানি এরকম করে যে তাদের সফটওয়্যারে বা কোথাও কোনো প্রবলেম হলে বিজনেসটা কিন্তু বন্ধ করে দেয় না। মানে তাদের এই বিজনেস চলাকালীন সময় সফটওয়্যারে হয়তো আপগ্রেডেশনের কোনো কাজ হয়, সেটা কিন্তু ইঞ্জিনিয়াররা করে ফেলে। এটা ছোটখাটো প্রবলেম, এটা হয়ে যায়, এটা করা যায়। বাট আমাদের এই কারেকশনটাকে, এটা সাময়িক কারেকশন না, এটাকে বলা হচ্ছে কোর্স কারেকশন। হয় না, কোর্স কারেকশন ইজ নিডেড, যখন পুরো ব্যাপারটাকেই যখন কারেকশন করার প্রয়োজন হয়। কোর্স কারেকশন কেন বলা হলো? কোর্স বলতে বোঝায় যে পুরো ব্যাপারটা, মানে আপনি একটা কোর্স মানে একটা কর্ম প্রক্রিয়া বা একটা পাঠ্যক্রম, কর্ম কার্যক্রম, এটাকে বলা হয় কোর্স, পুরো কোর্স। যেমন ইন্টারমিডিয়েটের একটা কোর্স কমপ্লিট করে একজন পরীক্ষার্থী সে হয়তো পরীক্ষা দেওয়ার জন্য যায়, এটাকে কোর্স বলা হয়। এখন বলা হচ্ছে আমাদের কোর্স কারেকশন কেন? মানে কোম্পানি যখন বুঝতে পেরেছে যে এই ধরনের দুষ্কৃতিকারীরা আমাদের কোম্পানির তথ্যতে হাত দিয়েছে, তথ্য চুরি করেছে, সোর্স কোড চুরি করেছে, তখন কোম্পানি টনক নড়েছে যে কোম্পানির আর কি কি ক্ষতি তারা করেছে, পুরো ব্যাপারটা এ টু জেড ফ্রম দ্য বিগিনিং টুডে, ফ্রম দ্য বিগিনিং টিল টুডে, আজকে পর্যন্ত এটা খতিয়ে দেখা দরকার। যে সেই যাত্রা শুরু থেকে এ পর্যন্ত
কোথায় কোথায় কি কি সর্বনাশ করেছে এগুলো একটু খতিয়ে দেখা দরকার। এই জন্য পুরো ব্যাপারটা অফ রেখেছে কোম্পানি, অফ রেখে তারপরে শুরু করেছে। কারণ হলো একজন চোর যখন আপনার ঘরে ঢুকবে, যখন চুরি করবে, তখন কিন্তু মানে আপনার কি কি জিনিস খোয়া গেছে, কি কি জিনিস চুরি গেছে, এটাকে এট ফার্স্ট ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট ইট। আপনাকে আগে শনাক্ত করতে হবে, ফাইন্ড আউট করতে হবে যে কি কি জিনিস আপনার চুরি হয়েছে। ধরে নেন আপনি রাতের বেলা ঘুমাতে গেছেন, সকালে উঠে আপনি হঠাৎ করেই দেখলেন আপনার মোবাইল ফোনটা পাওয়া যাচ্ছে না। এখন আপনি হয়তো খুব তাৎক্ষণিকভাবে চিন্তা করলেন যে আপনার মোবাইল ফোনটা হারিয়ে গেছে। এখানে খুঁজলেন, এখানে খুঁজলেন, বালিশের নিচে দেখলেন, আপনি যেখানে শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, ভাবলাম মাথার নিচে রেখেছেন কিনা, না, কোথাও পাওয়া যাচ্ছে না। তার মানে আপনি নিশ্চিত হয়ে গেলেন আপনার মোবাইল ফোনটা চুরি হয়ে গেছে। আপনার ঘরে যে শুধু মোবাইল ফোনটাই চুরি হয়েছে, আর কিছু যে চুরি হয়নি তা আপনি বুঝলেন কি করে? আপনার রাতে তো চোর ঢুকেছে আপনার ঘরে, আরো কিছু চুরি হয়েছে কিনা। কিছুক্ষণ পরে আপনি আলমারির দিকে হঠাৎ করে তাকিয়ে দেখলেন কি ব্যাপার, আলমারির তালাও তো ভাঙা। তখন আপনার মনে হলো টনক নড়ে যাচ্ছে, তখন কি ব্যাপার, আলমারির তালা তো ভাঙা, তাইলে এবার হাত দিয়ে দেখলেন আপনার ওখানে কয়েক বান্ডিল টাকা ছিল, সেটাও নেই। আরো ডিপলি খুঁজতে গিয়ে দেখেন ওরে সর্বনাশ, আপনার তো গহনার বক্স ছিল, সেই গহনার বক্সটা নেই, মানে অনেকগুলো গহনা ছিল, গহনাও হারিয়ে গেছে। এইভাবে খুঁজতে খুঁজতে যখন আপনার বেশ কিছু সময় পার হয়ে যাবে, তখন আপনি পুরো বাড়ি সার্চ করার পরে আপনি বুঝতে পারবেন যে প্রকৃত অর্থে আপনার কতগুলো খোয়া গেছে, কি কি আপনার মিসিং হয়েছে। তখন আপনি বুঝতে পারবেন। প্রাইমারিলি আপনি কিন্তু এটার মানে অ্যাজাম্পশন করতে পারবেন না। এই জন্য কোম্পানি যখনই ধরে ফেলেছে যে আসলে চুরি একটা হয়েছে, দুর্ঘটনা একটা ঘটেছে, তখনই কিন্তু এরশাদের টনক নড়েছে। এরশাদ চিন্তা করেছে যে তাহলে কি কি আমার খোয়া গেছে, এটা আগে আগে ফাইন্ড আউট করতে হবে। একদম সেই যাত্রা লগ্ন থেকে শুরু করে এ পর্যন্ত কোম্পানির কি কি ক্ষতি ওরা করেছে, কোথায় কি কি প্রবলেম করেছে, সেটা আমাকে দেখতে হবে। এই জন্য কোম্পানি চালু রাখলে এটা করা যাবে না। কারণ কি, চালু রাখলে সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ কোটি কোটি অ্যাফিলিয়েটরা আসবে, তারা প্রোডাক্ট কিনবে, সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রিপশন ফি দিবে, সেই টাকাগুলো কোম্পানির অ্যাকাউন্টে পৌঁছাবে না, ভিন্ন অ্যাকাউন্টে চলে যাবে। তাহলে সবারই ক্ষতি হবে, কোম্পানির ক্ষতি হবে, এবং যে লোকগুলো প্রোডাক্ট সেল করলো তারাও কমিশন পাবে না, উইথড্রল দিতে পারবে না, একদম সবারই স্বপ্নগুলো ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। এই জন্য কোম্পানি শাটডাউন করার খুব দরকার ছিল, ওই মুহূর্তের জন্য পজ করা দরকার ছিল, বিরতি দেওয়ার প্রয়োজন ছিল। এই জন্য কোম্পানি অত্যন্ত দক্ষতার সাথে ওই সময় এটা কোম্পানিটা আপাতত অপারেশনটা বন্ধ রেখেছে। এই জন্য বলেছে when a course correction is needed, যখন পুরো ব্যাপারটাই কারেকশন করার প্রয়োজন হয়ে পড়ে, রিয়েল লিডারশিপ মিন্স টেকিং দ্য হুইল, তখন প্রকৃত নেতৃত্বের যে কাজ সেটা হয় পুরো ব্যাপারটা, পুরো হুইলটাকে, হুইল মানে কি চাকা বা চক্র, পুরো চক্রটাকে নিজের হাতে তুলে নেওয়া, নট পয়েন্টিং দ্য ফিঙ্গার্স। মানে আঙ্গুল তুলে কথা বলা কোনো লিডারের কাজ নয়। এটা কিন্তু এরশাদ বলেছেন যে আঙ্গুল তুলে, মানে এরশাদ কিন্তু কোনো মানে আঙ্গুল তুলে কথা বলে এইভাবে বলছে না যে আমার কোম্পানি তো চুরি হয়ে গেছে, আমার কোম্পানি টাকা পয়সা লুটপাট করে নিয়েছে, অমুক ইঞ্জিনিয়ার বা অমুক কর্তা নিয়ে গেছে, তাহলে আমি আর আপনাদেরকে বিল দিতে পারবো না, আমি আপনাদেরকে কি বলে আমি আর বিজনেস করতে পারবো না, কোম্পানি বন্ধ করে দেবো, বা আপনাদের উইথড্রল যেটা আছে সেটা আমি আর ফেরত দিতে পারবো না, এরকম কোনো কথা কিন্তু বলেনি। কেন বলেনি? কারণ প্রকৃত লিডারের কাজ কিন্তু সেটা নয়। এই জন্য কি করেছে, উনি কোম্পানির সিইও থাকার পরেও পুরো ইনচার্জের দায়িত্বটা নিজের হাতে তুলে নিয়েছে। এই জন্যই বলেছে এটাই হলো লিডারশিপের কাজ। প্রকৃত কাজ হলো এইটাই, when a course correction is needed, পুরো ব্যাপারটাই যখন খতিয়ে দেখার, কারেকশন করার প্রয়োজন পড়ে, তখন রিয়েল লিডারশিপ মিন্স, প্রকৃত লিডারের কাজ হলো টেকিং দ্য হুইল, মানে পুরো ব্যাপারটা তখন নিজের হাতে নিয়ে নেওয়া, নট পয়েন্টিং দ্য ফিঙ্গার্স। আঙ্গুল তুলে কথা বলা কোনো লিডারের কাজ না। এই জন্যই কিন্তু এরশাদ কিন্তু নিজেই সমস্ত দায় দায়িত্ব বুঝে নিয়েছেন, কোম্পানির সমস্ত দায় দায়িত্ব সকলকে, মানে সকলকে বহিষ্কার করে দিয়ে সব দায়িত্ব নিজে নিয়েছেন, নিজে পরিচালনা করছেন। এটাই হলো আমাদের জন্য খুশির খবর। এই জন্য কোম্পানি আবারও ঘুরে দাঁড়িয়েছে। আমরা সফলতার দান প্রান্তে, আল্লাহ পাক চাইলে যে কোনো মুহূর্তে আমরা জয়ের বন্দরে পৌঁছে যাবো ইনশাল্লাহ। তো তারপরে যে যে কথাটি আসছে সেটি হলো সো উই চুজ টু পজ, এই কারণে আমরা আবারও সেই কথাটা বললো, সো উই চুজ টু পজ, এই জন্য আমরা বিরতি দেওয়ার সিদ্ধান্তকেই পছন্দ করে নিয়েছি। তাহলে কোম্পানি কেন এই এতদিন অপারেশন বন্ধ আছে, কেন আমাদের বিজনেসটা সাময়িক সময়ের জন্য বিরতি দেওয়া হয়েছে, সেটা কিন্তু ব্যাখ্যা করে কোম্পানি বুঝিয়ে দিয়েছে। এখন আমাদেরকে শুধু এই ব্যাখ্যাটা জানতে হবে, তাই মানে পপ আপের মধ্যে সবকিছু কোম্পানি বলে দিয়েছে। তো রাইট দ্য শিপ, মানে প্রথম কথা হলো যে আমাদের শিপটাকে রাইট করতে হবে, এন্ড রিসেট দ্য সেল, অর্থাৎ নৌকার পাল্টা, অর্থাৎ জাহাজের পাল্টাকেও নতুন করে লাগাতে হবে। এটা সবই রূপক অর্থে কথাবার্তাগুলো, মানে সো দ্যাট উই চুজ টু পজ, আমরা এই কারণে বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। রাইট দ্য শিপ, আমাদের জাহাজটাকে সঠিক করার সিদ্ধান্ত নিয়েছি, এন্ড রিসেট দ্য সেল, এবং জাহাজের পাল্টাকেও নতুন করে
মানে খাটানোর সিদ্ধান্ত নিয়েছি। অর্থাৎ নৌকায় বা জাহাজে যখন পাল সেট আপ করা হয়, তখন বাতাস ধাক্কা দেয় নির্ধারিত গতিতে। পালের ধাক্কাতে, বাতাসের ধাক্কায় জাহাজ কিন্তু সেই দিকে যেতে থাকে। কিন্তু যদি কখনো প্রয়োজন হয় যে নৌকাটাকে আমরা ভিন্ন দিকে ঘোরাতে চাই, তাহলে কিন্তু পালটাকে খুলে আবার নতুন নিউ ডাইরেকশনে আবার সেট আপ করতে হয়। নিউ ডাইরেকশনে সেট আপ করলেই তখন কিন্তু জাহাজটা আবার ভিন্ন দিকে গতি পায়। এই জন্যই বলা হচ্ছে রিসেট দ্য সেল। সেল মানে নৌকার পাল, জাহাজের পাল। অর্থাৎ এই পালটাকে আবার নতুন করে আমরা বেঁধে নিচ্ছি, যাতে আমরা ভিন্ন দিকে যেতে পারি। ওই যে আমি প্রথমেই বলেছি, আমাদের কোম্পানির যাত্রাপথ কোন দিকে? আমাদের কোম্পানি বাংলাদেশে আসতে চায়? নো। ইন্ডিয়াতে যেতে চায়? নো। কোথায় যেতে চায়? ইটালিতে? নো। আমাদের কোম্পানির যাত্রা কোনো নির্দিষ্ট দেশকে টার্গেট করে নয়। আমাদের কোম্পানির যাত্রা হলো একটি ড্রিম ল্যান্ড। কোথায় সেটা? সাকসেস ল্যান্ড। মানে সোজা কথা, আমরা যাব হলো জয়ের বন্দরে। জয়ের বন্দরে পৌঁছানোর জন্য যে দিক দিয়ে যাওয়ার দরকার হয়, ওই দিক দিয়ে ঘুরে আমরা তবুও যাবই। এটা হলো এরশাদের পরিষ্কার কথা, ডু অর ডাই, করো অথবা মরো। উনি কখনো ছাড়বেন না। উনি শক্ত মনের মানুষ, উনি কখনো ছেড়ে কথা বলেন না। যত কঠিনই হোক, এই জাহাজটাকে উনি জয়ের বন্দরে পৌঁছাবেন, সাকসেস ল্যান্ডে গিয়ে পৌঁছাবেন। এই জন্য আমাদের ডেস্টিনেশন হলো, আমাদের গন্তব্য হলো সাকসেস ল্যান্ড। ওই জন্যই এই পালটাকে নতুন করে সেট আপ করছেন। অ্যান্ড এই যে পাল্টা যে নতুন করে সেট আপ করছেন, সেটা কিন্তু বলেই দিয়েছেন যে নট আউট অফ উইকনেস বাট আউট অফ উইজডম। অর্থাৎ এটা কিন্তু আমাদের দুর্বলতার ভিত্তিতে করা হচ্ছে না, এটা আমাদের জ্ঞানের ভিত্তিতে, অভিজ্ঞতার ভিত্তিতে আমরা করছি। অর্থাৎ আমাদের জাহাজের পাল্টাকে যে নতুন করে সেট আপ করা হচ্ছে, এটা যে আমরা বিপদে পড়ে করছি এবং দুর্বলতার ভিত্তিতে করছি, আমাদের সবকিছু শেষ হয়ে গেছে, ফাইন্ডিং নো আদার অল্টারনেটিভ, ব্যাপারটা কিন্তু তা নয়। এটা আমরা কেন করছি? আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে। আমরা জানি যে এই পথে গেলে আমাদের সফলতা আসবে। এই জন্য অভিজ্ঞতার আলোকে আমরা এই কাজটা করছি। এবং বলেছে, we have had the stamina and the strength to weather the storm and sailing into the clear water. বলেছেন যে আমাদের এই যে উই হ্যাড হ্যাড দ্য স্ট্যামিনা, আমাদের যথেষ্ট সেই সৎসাহস এবং রয়েছে, অ্যান্ড স্ট্রেংথ, আমাদের শক্তিও রয়েছে, টু টু ওয়েদার দ্য স্টর্ম, এই ঝড়টাকে থামিয়ে দেওয়া। আমাদের আনপ্যাসিফিক আকাশে যে ঝড় উঠেছে, এই ঝড়টাকে থামিয়ে দেওয়া এবং এটাকে সঠিক ডাইরেকশনে নিয়ে যাওয়ার মতো যথেষ্ট আমাদের সৎসাহস, মোকাবেলা করার শক্তি সবই রয়েছে। অ্যান্ড উই আর সেইলিং টু ক্লিন ওয়াটার, এবং আমরা কিন্তু যাত্রা শুরু করেছি এখন একদম ক্লিন ওয়াটারের দিকে, পরিষ্কার পানির দিকে। ঝড় ঝড় কিন্তু থেমে গেছে, এখন পরিষ্কার পানির দিকে কোম্পানির এই জাহাজ এই যাত্রা শুরু করেছে। অ্যান্ড ইফ ইউ আর রিডিং দিস নাও, আপনি যদি এখন আমাদের এই পপ আপটি পড়ে থাকেন, কোম্পানি কিন্তু এইভাবে বলেছে, ইফ ইউ আর নাও রিডিং দিস, মানে আপনি যদি এই পপ আপটি এখন পড়ে থাকেন, ইট মিনস, এর অর্থই হলো ইউ আর টিল উইথ আস, আর তার মানে আপনি আমাদের সঙ্গে আছেন, আপনি আমাদের সঙ্গেই আছেন। অ্যান্ড দ্যাট সেজ আ লট, এতে অনেক কথা প্রকাশিত হয়, অনেক না বলা কথা প্রকাশ হয়ে যায়। মানে ইট মিনস ইউ ভ্যালু দ্য ট্রুথ, তার মানেই বোঝায় যে আপনি সত্যকে মূল্যায়ন করেন, সত্যকে আপনি ধারণ করেন, গুরুত্ব দেন, এর অর্থ হলো তাই বোঝায়। এখানে কিন্তু কোম্পানি অনেক কথা বোঝাতে চেয়েছে, যদি এটা ব্যাখ্যা করে বলে অনেক সময় লাগবে, আমি খুব ডিপ ব্যাখ্যায় যাব না, হালকা করে একটু বলি। বলেছে যে আমাদের যে এই যে পপ আপটা, এই পপ আপটা যে আমরা পড়ছি, আমরা যে লগ ইন করছি ওইএসে, এটাও কিন্তু স্যার যেটা বলেছেন, আপনি যে লগ ইন করছেন, আপনি যে পড়ছেন, এটাই অর্থ বোঝায় যে আপনি আমার সঙ্গে আছেন, আপনি কোম্পানির সঙ্গে আছেন, আপনি ধৈর্য ধরতে প্রস্তুত, আপনি সত্যকে মেনে নিতে প্রস্তুত, আপনি সত্যকে মূল্যায়ন করেন, এবং আপনার এই লগ ইন করার মধ্য দিয়ে অনেক না বলা কথা প্রকাশিত হয়ে গেছে, আপনার অনেক কথা আমরা বুঝে ফেলেছি। তার মানে এই যে আমাদের যে এই লগ ইনটা আমাদের প্রতিনিয়ত করতে হবে। কোম্পানির কাছে এটার নিশ্চয়ই রেকর্ড থাকতে পারে যে আপনার কোন কোন আইডি লগ ইন করা হয়েছে। অনেকেরই, আমাদের ফাউন্ডারদের একাধিক আইডি রয়েছে, মাস্টার আইডি ছাড়াও অনেক সাপোর্টিং অনেক আইডি, বা চিলড্রেনদের নামে আছে, ওয়াইফের নামে আছে, ছোট ভাই বোন তাদের নামে আছে। তো যখন আমরা নতুন পপ আপ আসবে, যখন লগ ইন করবো, তখন প্রত্যেকটি আইডি, যার যতগুলো আইডি আছে, প্রত্যেকটি আইডি থেকেই লগ ইন করতে হবে, প্রত্যেকটি আইডি থেকেই লগ ইন করতে হবে, যাতে কোম্পানির কাছে রেকর্ড থাকে যে এই সবগুলো আইডি আমার সঙ্গে আছে, কেউ দুর্নীতি করেনি, কেউ আমাকে ছেড়ে চলে যায়নি। এই জন্যই কথাটা কিন্তু পরিষ্কার ভাবে বলেছে, একটু বুঝতে হবে এখানে। ইফ ইউ আর রিডিং দিস নাও, মানে আপনি যদি আপনি আমাদের এই পপ আপটা এখন পড়ছেন, যদি পড়ে থাকেন, ইট মিনস, এর অর্থই হলো ইউ আর স্টিল উইথ আস, তার মানে আপনি আমাদের সঙ্গেই আছেন। এখন বলো, কথা হলো, আপনার নির্দিষ্ট একটা আইডি আছে, শুধু ওইটাই কি এর সাথে থাকলে হবে? বাকি আইডি গুলো কি অপরাধ করলো?
বাকি আইডি গুলো কি স্যারকে দেখাতে হবে না যে আমার এই আইডি গুলো এই অমুক ব্যক্তি আপনার ওয়াইফের নামে আছে অথবা ছেলের নামে আছে মেয়ের নামে আছে, তারাও যে আপনার সঙ্গে আছে, এটা কি বোঝাইতে হবে না স্যারকে? অবশ্যই বোঝাতে হবে। লগ ইন করলেই যদি স্যার বোঝে যে ইট মিনস ইউ আর স্টিল উইথ নাও, মানে স্টিল উইথ আস, মানে আপনি আমাদের সঙ্গে এখনো আছেন, তাহলে এই কথাটা তো সব আইডি থেকেই বোঝাইতে হবে। আপনার ছেলেও স্যারের সঙ্গে আছে, আপনার ওয়াইফও আছে, আপনার মেয়েও আছে, আপনার ছোট ভাই আছে, আপনার বাবা মার নামে আইডি আছে, উনারাও যে স্যারের বিরুদ্ধে যান নাই, এটা তো তাকে বোঝাইতে হবে, অবশ্যই বোঝাইতে হবে। এই জন্য সবগুলো থেকেই লগ ইন করতে হবে, অ্যান্ড দ্যাট সেজ আ লট। এবং এই লগ ইন করাটাকে অনেক কথা প্রকাশিত হয়, এই লগ ইন করার মধ্য দিয়ে অনেক কথা কিন্তু মানে স্যার জেনে ফেলেন। ইট মিনস, এর অর্থই হলো ইউ ভ্যালু দ্য ট্রুথ। আপনি লগ ইন করেছেন, তার মানে অর্থ হলো ইউ ভ্যালু দ্য ট্রুথ, মানে আপনি সত্যকে গুরুত্ব দেন, সত্যকে মূল্যায়ন করেন, আপনি সত্যের পক্ষের একজন লোক, এটাই প্রমাণিত হয়। আপনার লগ ইন করার মধ্য দিয়ে এটাই আমার কাছে প্রমাণিত হয় যে ইউ ভ্যালু দ্য ট্রুথ, আপনি সত্যকে মূল্যায়ন করেন। তাহলে কি আমাদের প্রত্যেকটি আইডির পক্ষ থেকে জানানো উচিত না স্যারকে যে আমরা আমরা সত্যের পক্ষে, আমরা আপনার সঙ্গে আছি? এটা জানানো উচিত। এই জন্য প্রত্যেকটি পপ আপ খুব গুরুত্ব সহকারে জানা উচিত বলে আমি মনে করি। ইউ বিলিভ ইন পারসেভারেন্স, এর অর্থ এরকম বোঝায়, ইউ বিলিভ ইন পারসেভারেন্স বলছে যে আপনি যখন লগ ইন করেন তখন আমাদের কাছে এটা বোঝায় স্যারের বক্তব্য যে ইউ বিলিভ ইন পারসেভারেন্স। পারসেভারেন্স মানে অধ্যবসায়, অর্থাৎ হলো আপনি বারবার ফেল করলেও, বারবার ব্যর্থ হলেও আপনি যে লেগে থাকার নীতিতে বিশ্বাসী, আপনি বারবার ট্রাই করেন। একজন লোক এসএসসি বা ইন্টারমিডিয়েটে বারবার ফেল করছে, তাও দেখবেন সে মানে ছেড়ে দেয় না, বারবার ট্রাই করে, বারবার সে পরীক্ষা দেয়, তার মানে এটা কি পারসেভারেন্স নীতিতে সে চলছে, সে ফেল করলেও বারবার উঠে দাঁড়ানোর চেষ্টা করে, এটাকে বলা হয় পারসেভারেন্স, অধ্যবসায়। আপনি যে অধ্যবসায়ী, আপনি ফেল করলেও লেগে থাকতে চান আমার সঙ্গে, এটা আমি বুঝি। অ্যান্ড ইউ লাইক আস, আপনি আমাদেরকে পছন্দ করেন। অ্যান্ড ইউ আর হিয়ার, আপনি এবং এখানে এসেছেন ফর দ্য লং হল, আপনি এই যে দীর্ঘ যাত্রা, লং হল, আমাদের এই যে দীর্ঘ যাত্রা, কোম্পানির দীর্ঘ একটা জার্নি, এই জার্নির সঙ্গে আপনি সারা জীবন আমাদের সঙ্গে লেগে থাকবেন। আপনার এই লগ ইন করার মধ্যে যে তথ্যটা আমার কাছে চলে আসে, আমি এটা বুঝে নিই। দেখেছেন স্যার কত কথা বলেছে, স্যার এমন ভাবে কথাগুলো বলেছে এই 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 পপ আপের মধ্য দিয়ে, মনে হচ্ছে যেন সামনাসামনি আমাদের সঙ্গে কথা বলছে। মানে আমার কাছে তো মনে হয় এই স্যারের এই লগ এই এটা, এই পপ আপটা পড়লে আমার কাছে মনে হয় যে আমরা যেন স্যারের সঙ্গেই কথা বলছি, এরকম। মানে তার বক্তব্যটা মেইনলি বুঝতে হবে, মানে স্যার যে বোঝাতে চেয়েছেন এই পপ আপের মধ্য দিয়ে, সেইটা অনুধাবন করাটা খুবই জরুরি। মানে আপনি শুধু পড়লেন, কেউ একজন একটা বাংলা বলে দিল আর ওইটা পড়লেন আর হয়ে গেল, নো, আমি মনে করি না সেটা। মানে পপ আপের গুরুত্ব অনেক বেশি, পপ আপের মধ্য দিয়েই কোম্পানি সঠিক তথ্য নেয়। এজন্যই কিন্তু স্যার বলেছেন যে আমি যেটা বলবো সেটা সত্য এবং আমার পপ আপে যেটা থাকবে সেটা সত্য। তার মানে কি, পপ আপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা হলো কোম্পানির একদম রিয়েল নিউজ, এটা আপনাকে বুঝে শুনে পড়তে হবে। এবং এইটার যে রিয়েল নিউজ বা ইন্টারনাল মিনিং, আমি বলবো আভ্যন্তরীণ যে কি বলবো এটাকে, ইনার মিনিং, তাৎপর্য, মানে অন্তর্নিহিত তাৎপর্য, এইটা হলো সঠিক বাংলা। অন্তর্নিহিত তাৎপর্যটা অনুধাবন করাটা খুবই প্রয়োজন, মানে এই ভাষার, এইটি হলো ব্যাপার। দ্য উইন্ডস আর শিফটিং, বাতাস কিন্তু এখন পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ যেটা দীর্ঘ আমাদের কষ্ট চলে গিয়েছে, এখন কিন্তু স্যার বলছেন যে দ্য উইন্ডস আর শিফটিং, বাতাস এখন দিক পরিবর্তন করতে চলেছে। দিক পরিবর্তন মানে কি, এখন আমরা সঠিক পথে যাচ্ছি। অ্যান্ড আওয়ার ডাইরেকশন ইজ ক্লিয়ার, এবং আমাদের যাত্রাপথটাও কিন্তু ডাইরেকশন ক্লিয়ার। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ওই যে ওইদিকে আমরা যাব, ওদিক দিয়ে আমাদের রাস্তা ক্লিয়ার, আমাদের আর কোনো আইসবার্গ নেই, আমাদের আর কোনো বরফাচ্ছন্ন রাস্তা নেই, আমাদের কোনো কুয়াশা নেই, কোনো ফগ নেই, কোনো সমস্যা নেই, আমরা এখন এদিক দিয়ে চলে যাব, ক্লিয়ার ওয়াটার। এই জন্য বলা হচ্ছে অল টুগেদার, সবাই একসঙ্গে উই উইল সেল টুয়ার্ডস টুয়ার্ডস দ্য ফিউচার, আমরা একসঙ্গে কিন্তু ফিউচারের দিকে যাত্রা শুরু করেছি, ভবিষ্যতের দিকে যাত্রা শুরু করেছি। এন্ড উই ওয়ার অলওয়েজ মেইন টু রিচ, এবং আমরা কিন্তু সবসময় ওই মানে গন্তব্যে পৌঁছার জন্য খুবই আগ্রহী ছিলাম অতীতে। উই ওয়ার, আমরা ছিলাম অলওয়েজ মেইন টু রিচ, আমরা কিন্তু সেই সাকসেস ল্যান্ডে পৌঁছানোর জন্য সবসময় মুখিয়ে থাকতাম, সবসময় কিন্তু মানে আমাদের মধ্যে আবেগ থাকতো, সবসময় আমরা পৌঁছে যাওয়ার জন্য ব্যাপক চেষ্টা করতাম। এর অর্থ হলো এখনো তাই করছি আমরা, এখনো তার ব্যতিক্রম ঘটেনি। তো বলেছে স্টে টিউন, আমরা স্টে টিউন, আমাদের সঙ্গে লেগে থাকুন। স্টে টিউন টু ও নিউজ, অর্থাৎ এই যে এখন যে আমাদের নিউজগুলো দেওয়া হচ্ছে, ও নিউজ 1 2 3, লাস্ট 1 3, and now we are reading, আমরা যখন এটা পড়ছি এটাকে বলি আমরা ও নিউজ 3। এই বলছে যে ও নিউজ গুলোর সঙ্গে লেগে থাকুন, যতগুলো আপডেট আসে, and more updates are on the horizon, মানে আরো এই দিগন্তে, আরো এই অন পৃথিবীর আকাশে আরো নিউজ আপডেট আসিতেছে, সেগুলোর আপনারা দেখবেন এবং এটার সঙ্গে লেগে থাকবেন।
ইন পার্টনারশিপ, আমরা ঐক্যবদ্ধভাবে দলবদ্ধভাবে পার্টনারশিপে দল বেঁধে আমরা এটার সঙ্গে লেগে থাকবো এবং আমাদের এই জার্নিটা আমরা উপভোগ করবো এবং জার্নিটা জয় করবো ইনশাল্লাহ। এটি ছিল আজকের আমাদের পপ আপ। এটা নিয়েই আমাদের স্যার যে কথাগুলো বলেছেন আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যের মধ্যে, আমাদের যতটুকু খুব সীমিত ধারণা, সীমিত জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন, সেটুকুর মধ্য দিয়েই আমরা চেষ্টা করেছি এটাকে অনুধাবন করার জন্য। তো আশা করি আপনারা যতটুকু হয়তো অনুধাবন করতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো আমি আর সময় নিচ্ছি না, আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করে আমি আমার বক্তব্য আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম। ওভার টু আজকের সঞ্চালক শেফালী বিশ্বাস, সরি, শেফালী রানী বিডি। ওকে, থ্যাঙ্কস টু অল। অসাধারণ, এক্সিলেন্ট, অসাধারণ, অসাধারণ। মোস্ট ওয়েলকাম। জি, ওকে, থ্যাঙ্কস টু অল। অত্যন্ত চমৎকার বিশ্লেষণ, অত্যন্ত চমৎকার, একদম ক্লিয়ার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। দেখেন আমাদের স্যার যেভাবে আপডেট দিয়ে গেলেন, আমরা প্রত্যেকে কিন্তু একদম মনোমুগ্ধকর আলোচনা পেলাম। এখন আমরা যেভাবে আলোচনা আজকে যে উপভোগ করলাম, আনন্দ করলাম, সেই জায়গাটা যদি আমরা আমাদের কন্টিনিউ যে ওয়েবিনার হয় ও বেস্ট স্কুল, তো সেক্ষেত্রে যদি আমরা পাই তাহলে কিন্তু আমরা আসলে কিন্তু প্রত্যেকেই আমাদের যে মনের একটা ক্ষুধা থাকে সেটা হয়তো আমরা মিটাতে পারবো। কারণ প্রত্যেকেই কিন্তু আমরা অনিয়স কিন্তু দেখেছি থিরি, কিন্তু আমরা কিন্তু প্রত্যেকে এইভাবে কেউ আসলে আমরা বুঝতে পারিনি। আসলে যারা বুঝেছেন তারা তো বুঝেইছেন। এখন আসুন আমরা একটু একটু করে ফিডব্যাক নেই। আমি প্রথমে ডেকে নেবো আমাদের এক ম্যামের কাছে, প্রথমে যাব কামরুন নাহার ম্যাম, যদি আমাকে শুনতে পান আসবেন ম্যাম, একটু আমাদের আবুল হোসেন স্যারের একটু ফিডব্যাক একটু দিবেন ম্যাম। ওয়েলকাম 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 ম্যাম, যদি আমাকে শুনতে পান। ওয়ালাইকুম সালাম ম্যাম, কন্টিনিউ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ম্যামকে আমাকে ডেকে নেওয়ার জন্য। আমরা প্রত্যেকে এখন ও বেস্ট স্কুলে উপস্থিত রয়েছি। আলহামদুলিল্লাহ আমি ভালো রয়েছি, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা। আসলে আমাদের মাঝে আবুল হোসেন স্যার হচ্ছে আজকে প্রথম আমরা শুনছি না, আমরা স্যারের কথা এর আগেও অনেকবার শুনেছি, অনেকবার শুনেছি। স্যার সবসময় অনেক সুন্দর করে আমাদেরকে আসলে বুঝিয়ে থাকেন, আলোচনা করে থাকেন। আজকেও তার ব্যতিক্রম ছিল না, অসম্ভব সুন্দরভাবে স্যার বলছিলেন, মুগ্ধ হয়ে শুনছিলাম, খুব ভালো লাগছিল। আমাদের ভিতরে না জানা কথাগুলো আমরা জেনে যাচ্ছিলাম। সব মিলিয়ে আমি বলবো যে অসাধারণ। সম্মানিত উপস্থিতি সবাইকে জানাচ্ছি আবারও শুভেচ্ছা। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে ম্যাম আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য, এবং আপনার যে ফিডব্যাক খুব সুন্দরভাবে দিয়ে গেলেন। এইভাবে আসবেন ম্যাম, এইভাবে থাকবেন। তো আমি এখন ডেকে নেবো আলী আকবর স্যারকে। আলী আকবর স্যার, যদি আমাকে শুনতে পান আসবেন স্যার, একটু ফিডব্যাক রাখবেন স্যার আমাদের আবুল স্যারের যে আপডেট। অসংখ্য নমস্কার ধন্যবাদ। স্যার, কন্টিনিউ স্যার। জি, আমাকে ফিডব্যাক দেওয়ার জন্য ডাকলেন। আসলে আমার মতো একজন নগণ্য মানুষ এত বড় একজন ব্যক্তিত্বের ফিডব্যাক দেওয়া আমার জ্ঞানে কুলাবে না, তারপরেও যেহেতু ডেকেছেন আসলাম। আসলে সর্বশেষ যে কথাটা আমরা বলতে চাই সেই কথাটা হচ্ছে আমাদের নিউজ 3 দেখার পর থেকে আমাদের মনের মধ্যে যে সমস্ত প্রশ্ন ছিল যে আমরা এই জায়গাটা বুঝতে পারতেছি না, ইংরেজি থেকে যদি বাংলায় কনভার্ট করি তাহলে যেমন মিনিংসটা অন্যরকম হয়ে যায়, এগুলো আসলে আমার দৃষ্টিতে অন্যরকম মনে হচ্ছে। তো আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে আবুল হোসেন স্যারের যে আপডেটটা আমাদের সামনে উপস্থাপন করলেন অসাধারণ। আমাদের কারো আর কোনো প্রশ্ন থাকে না, এখানে বুঝারও কোনো বাকি আমি আশা রাখি নেই। ধন্যবাদ ম্যাম আপনাকে। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে।